শুরু হচ্ছে কেওনঝড় সফরের দ্বিতীয় পর্ব। আগের পর্বে তোমরা দেখেছো কলকাতা থেকে কেওনঝড় আসার জার্নি ও কেওনঝড়ে প্রথম দিন। চলো আজ তাহলে তোমাদেরকে কেওনঝড়টা আমার বাইকে যতটা সম্ভব ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। এই সাইট সিনগুলো যদি কেওনঝড়ে এসে না করো তাহলে কিন্তু চরম মিস করবে। লিস্ট কিন্তু আমার খুব একটা বেশি বড় নয়, বুঝলে তো। সীমিত হলেও তার বিশালত্ব কিন্তু অনেকটা। কথা দিলাম যেটুকু তোমাদেরকে দেখাবো সেটুকুই তোমাদের প্রাণবন্ত লাগবে। চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করে দেওয়া যাক। তবে সবার আগে বলি আমি শুভ, আর সবাইকে জানাই ওয়েলকাম টু দ্য ব্যাক ট্র্যাক। চলো তাহলে যাওয়া যাক অজানা গন্তব্যের পথে, নতুন গল্পের খোঁজে। গুড মর্নিং ফ্রম কেওনঝড়। আমার পেছনে যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, এটা যখন আমি ঢুকেছিলাম আমি কিচ্ছু দেখতে পাইনি যে পেছনটা এতটা সুন্দর। তো আজকের প্ল্যান বলতে আমরা এখান দিয়ে বেরোবো, কিছু টুকটাক সাইট সিন আছে সেগুলো দেখবো। ও তোমাদেরকে বলেছিলাম যে এই হোটেল রুমটা একটু ঘুরে দেখাবো, তো সেটাও চলো একটু ঘুরে দেখাই। আর বাকি প্ল্যান সারাদিন যা যা হচ্ছে সব তো করবোই। আর আরেকটা জিনিস, কালকে আমরা এসে এখানে ডিনার করেছিলাম। আমি ডিনার করেছিলাম ফ্রাইড রাইস, চিলি চিকেন, এছাড়া বাকিরা ভাত, ডাল, মাছ এগুলো সব করেছিল। খাবার অত্যন্ত ভালো, খুবই সুস্বাদু। আর এখানে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আছে। তো চলো ব্রেকফাস্ট করে এবার আমরা বেরোবো। আর কালকে আমাদের হেক্টিক এরকম জার্নি হওয়ার পরে ওই রাস্তা দিয়ে আসার পরে এত পাউডার উড়েছে, এত ধুলোবাড়ি উড়েছে যে পুরো বাইকগুলো পুরো ধুলো হয়ে গেছে। তো নিচে মোটামুটি এখন ধোয়া মোচার কাজ চলছে। তো চলো সেখান থেকে আমাদের ব্লগটা আপাতত স্টার্ট করা যাক, তারপরে সব বাইক দিয়ে আমরা এবার বেরোবো। এই যে বাইক সব ধোয়া মোচা চলছে। আমার বাইকটা দেখে দাও, আরে সাবাস, পুরো চকচক করছে। আমার বাইকটা কিছু হয়েছে? বাহ, দারুণ দারুণ দারুণ, বাহ। আমার বাইক পরিষ্কার, অরুণের বাইক উঠছে, দারুণ দারুণ। এই এখন বাইক ধুচ্ছে, বাইক ধোয়া পর্ব চলছে। বাইকটা ভালো করে ধুচ্ছে, ওই আর একজন কাপড় দিচ্ছে। এই যে রাস্তাটা দেখছো এটা হলো কলকাতা মুম্বাই হাইওয়ে, আর ঠিক এই হাইওয়ের পাশেই অবস্থিত ওটিডিসি পান্থনিবাস। এই হলো পান্থনিবাসের এন্ট্রেন্স। ঢোকার জায়গাটা একটু চড়াই মতো আছে, আর শীতকাল বলে চারিদিক খালি ফুল বাগানের সমাহার। বিভিন্ন রকম রং বেরঙের ফুলে চারিদিকটা মুখরিত হয়ে আছে। যারা 2 চাকা বা 4 চাকা নিয়ে আসছো তাদের জন্য কিন্তু পার্কিংয়ের সুব্যবস্থা এখানে রয়েছে। এই পান্থনিবাসের সমসাময়িক বা এর থেকেও ভালো হোটেল তোমরা কেওনঝড় শহরে পেয়ে যাবে, কিন্তু এরম লোকেশন সারা কেওনঝড়ে পান্থনিবাস আর সানাঘাগরা নেচার ক্যাম্প ছাড়া আর কোথাও পাবে না। পান্থনিবাসে কিন্তু অফলাইন বুকিংয়ের কোনো ব্যবস্থা নেই। আমি ওদের অনলাইন সাইট bookOrisha.com থেকে বুক করেছিলাম। একটা রুমে 2 জন করে থাকতে পারবে, আর আমাদের মাথাপিছুর খরচ পড়েছিল 1300 প্লাস জিএসটি উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এই যে আমাদের এইখানে 2টো রুম, এখানে একটা আর ওই দিকে একটা কোনাতে রুম। আর এখান থেকে এইখানে একটা ছোট্ট ব্যালকনি, বা ছোট না অ্যাকচুয়ালি যথেষ্ট বড় একটা ব্যালকনি, যেখান থেকে এই পুরো জঙ্গলটা দেখা যায়। এইটা আমাদের রুম, আমি আর সুরজিৎ এই রুমটাতে রয়েছি। খাট বিছানার অবস্থা খুবই খারাপ। ছেলেদের রুম
যেরকম হয় আর কি। এখানে আমাদের হেলমেট, ব্যাগ, এই আরেকজনের হেলমেট, ব্যাগ ফ্যাগ সব রাখা আছে এখানে। এখানে একটা আয়না দিয়েছে। এখানে একজন আবার বোতলে ছোলা ভিজিয়েছে, একজন খুব হেলথ কনসিয়াস একজন আছে আমাদের সাথে, সে বোতলে ছোলা ভিজিয়েছে। আর এখানে বাথরুমটা একবার দেখাই। বাথরুমটা হচ্ছে এইরকম, যথেষ্ট বড় বাথরুম। আর বাকি রুমগুলো আমি দেখাচ্ছি না, এটা ছাড়া আরও দুটো রুম নেওয়া হয়েছে, দুটো রুমই একই রকম দেখতে, তাই আলাদা করে আর আমি রুমগুলো দেখাচ্ছি না। তো এই মোটামুটি ওভারঅল রুমগুলো আর কি। রুমগুলো যে খুব ভালো তাও বলবো না, ঠিক আছে, মোটামুটি ভালোই। এই রুমটা ছাড়াও আরেকটা ডিলাক্স রুমও আছে, সেটা বোধহয় আরেকটু বেশি খরচ পড়ে, বাট সেই রুমটা আরেকটু ভালো। বাট এই রুমটাও কিন্তু যথেষ্ট ভালো, খারাপ কিছু নয়। আজকের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট হলো আটার লুচি, আলুর তরকারি আর চিড়ের পোলাও। কিরকম? খুব ভালো। পোলাওটা ভালো, ভালো। ভালো করেছে। সময় এখন 10:20 আর আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। আজকে আমাদের ফার্স্ট সাইট সিন হবে হচ্ছে খণ্ডধর ওয়াটারফল। আর খণ্ডধর ওয়াটারফল এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 53 কিলোমিটার মতো। সামনের এই কাটটা দিয়ে আমরা ডান দিক টার্ন নিয়ে নেবো, নিয়ে ওই আমরা পান্থনিবাসের সামনে দিয়েই যাব, গিয়ে ওখান থেকে পাহাড়ে ওঠা স্টার্ট করব। সামনের এই ল্যান্ডস্কেপটা যে কি দারুণ লাগছে, না আমার ক্যামেরা সেটা জাস্টিফাই করতে পারছে, আর না আমি হয়তো ঠিক করে বলেও বোঝাতে পারবো। এখান থেকে খণ্ডধর ওয়াটারফলের দূরত্ব 53 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা 16 মিনিট মতো। কিন্তু রাস্তা যেরম স্মুথ, তাতে কিছুটা সময় কম লাগলেও আশ্চর্য হব না। এই রাস্তাটা দেখো কি দারুণ লাগছে না? বেশ আলো ছায়া হয়ে আছে, দুদিকে গাছের সারি। প্রকৃতির এতটা কাছে এসে একটা অদ্ভুত ভালো লাগা কাজ করছে। কিন্তু সত্যি বলতে এই শীতের মরশুমে এই রাস্তায় গাড়ি চালানোটাই ইটসেলফ একটা রিফ্রেশমেন্ট। সেখানে গন্তব্যটা ম্যাটারই করে না। তোমরাই দেখো, চারিদিকে খোলা আকাশ আর রাস্তার দুপাশে এরম পাতলা জঙ্গল, কার না ভালো লাগবে বলো তো? জঙ্গলের ভেতর সে গাড়ি হোক বা বাইক, যাওয়ার একটা আলাদাই মজা, আলাদাই অনুভূতি। জীবনে একবার হলেও কিন্তু এই অভিজ্ঞতাটা করা উচিত। সামনের এই গ্রামটা দেখো কি অদ্ভুত সুন্দর লাগছে। ছোট ছোট মাটির বাড়ি, টালির চাল, দারুণ লাগে। মানে এখানে এই গঞ্জ টাইপের এলাকাগুলো, গ্রাম জায়গাগুলো মানে খুব সুন্দর লাগে কিন্তু দেখতে। ওফ, সামনের ল্যান্ডস্কেপগুলো দেখেছো কি অসাধারণ না? সত্যি কেওনঝড় আমাদের প্রথম দিনেই তার সিনিক বিউটির চমক দিয়ে একেবারে তাক লাগিয়ে দিয়েছে। এই যে আমরা দাঁড়িয়েছি, ওইখানে দেখা যাচ্ছে সরু সুতোর মতন খণ্ডধর ওয়াটারফল, ওইখানেই আমরা এগোবো। দূরে পাহাড়ের সারি আর তরোয়ালের ফলার মতো খণ্ডধর জলপ্রপাতকে দেখতে দেখতে একেবারে চলে এলাম আমাদের প্রথম গন্তব্যস্থলে। কত করে এক একটা বাইক? 30? एक गाड़ी का 20, एक आदमी का 10। আচ্ছা, ओ भाई अलग अलग 6টা গাড়ি আছে, সব একসাথে আমি করে দিচ্ছি। अच्छा। এখানে ঢোকার মুখে টিকিট কাটতে হয়
বাইক পিছু 20 টাকা আর পার পার্সন 10 টাকা করে, মানে মোট 30 টাকা করে এখানে নিল। টিকিট কাউন্টার থেকে প্রায় 1 কিলোমিটার মতন এসে এই পার্কিংটা, আর পার্কিংটা তো বিশাল বড়, গাড়ি বাইক রাখার কোনো অসুবিধাই হবে না। আমরা এখন টুকটাক একটু খাওয়া দাওয়া করে তারপর ঝর্ণা দেখতে যাব। এখানে কিছু ফ্রুটস নেওয়া হলো, এখান দিয়ে সব চা খাওয়া হচ্ছিলো। আমার চা খাওয়া হয়ে গেছে, চা খেয়ে এবারে আমি ওরা উপরে উঠি। অত্যন্ত খাড়াই রাস্তা, এভাবে খাড়াই উঠে যাচ্ছি। একটু কষ্ট তো হচ্ছে, কিন্তু আমার থেকেও বেশি কষ্ট হচ্ছে যারা আমার সাথে আসছে। তার মধ্যে একজন পালোয়ান আছে, যে কিনা পালোয়ান অ্যাকচুয়ালি, সে উঠতে পর্যন্ত ভয় পাচ্ছে, বলছে যে আমি উঠবো না, তোমরা দেখে এসো। ওই যে আসছে, সব আস্তে আস্তে আসছে। আমি একটু গাছের ছাওয়াতে দাঁড়িয়েছি, এইটুকখানি আসতেই হাঁপ ধরে গেছে, বাকিটা দেখি যাই আস্তে আস্তে। কিন্তু এখানকার প্রাকৃতিক দৃশ্যগুলো কিন্তু খুবই ভালো, চুপচাপ নিরিবিলি, ভাল লাগছে বেশ। একটু কষ্ট হচ্ছে উঠতে ঠিকই, কিন্তু চারিদিকে পরিবেশগুলো যখন দেখছি তখন বেশ ভাল লাগছে। কি সুন্দর উঁচু উঁচু পাহাড়, ঝর্ণাটা এখনও চোখে পড়েনি, এখান দিয়ে রাস্তা দিয়ে পড়ছিল। এই গাছটা পার করলেই সম্ভবত ঝর্ণাটা দেখতে পারবো, খুব অল্প অল্প দেখতে পাচ্ছি। হ্যাঁ, ঠিকই ধরেছিলাম, গাছটা পেরোলেই এই ঝর্ণাটা এখানে দেখা যাচ্ছে। এতটা উঠে আসার পরেও আবার সামনে কতখানি সিঁড়ি আবার উপরে উঠতে হবে। এখানে একটা সুন্দর মন্দির আছে, চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা। চলো আবার সিঁড়ি দিয়ে উঠি, ঝর্ণার কাছে যাই। এখানে প্রচুর ছোট ছোট হনুমান, বাঁদর চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। এই যে এখানে এখানে কিন্তু অত্যন্ত পরিমাণে বাঁদরের প্রচণ্ড উৎপাত। যারা আসবে তারা একটু সাবধানে এসো। আমার তো ভয় লাগছে যে আমার সানগ্লাসটা খুলে না নিয়ে চলে যায়। সামনের এই সিঁড়িটা আবার উঠতে হবে, কতগুলো সিঁড়ি জানি না, কিন্তু দেখে মনে হচ্ছে বেশ অনেকটাই। অলরেডি আমার প্রায় গলদঘর্ম অবস্থা, এবার হাঁপ ধরে গেছে, হাঁপিয়ে যাচ্ছি। যারা আমার সাথে এসেছিল তাদের তো কোনো পাত্তাই নেই, দেখাই যাচ্ছে না তারা কোথায়। আমি একটানে উঠে চলে এসেছি যাতে আমি বেশি হাঁপিয়ে না পড়ি। চলো যাই। পরে জেনেছিলাম এতটা চড়াই উঠে এসেও প্রায় 300 সিঁড়ি অতিক্রম করে তবেই জলপ্রপাতের কাছে পৌঁছানো যায়। এতটা কষ্ট করে উঠে আসা কিন্তু সার্থক। সামনে শুধু একবার দেখো কি সুন্দর দৃশ্যটা, ঝর্ণাটা সেই কত উঁচু থেকে উঠে এসে নিচে নামছে। উঠে আসা এতটা সার্থক। পাহাড়ের উত্তুঙ্গ চূড়া থেকে শুভ্র জলরাশি যেন আকাশ ভেঙে আছড়ে পড়ছে নিচের শান্ত জলাশয়ে। তার একেবারে সামনে দাঁড়িয়ে এই বুনো সৌন্দর্যের দিকে তাকিয়ে আমি কেবল অবাকই হইনি, বরং এক গভীর মুগ্ধতায় আচ্ছন্ন হয়ে পড়েছি। মনে হলো প্রকৃতির এই বিশালতার কাছে বিস্ময়ের চেয়েও এই বাকরুদ্ধ করা মুগ্ধতাই যেন বেশি সত্য। এই যে সব ফটো সেশন চলছে এখন, কেমন লাগছে? অসাধারণ জায়গা, না আসলে কেউ বুঝতে পারবে না। ফ্যান্টাস্টিক। যে পরিমাণে হাওয়া দিচ্ছে এখানে, পুরো ঝাঁটে সমস্ত জ্যাকেট মুখ টুক সব ভিজে যাচ্ছে। এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, বেশিক্ষণ দাঁড়ালেই পুরো ভিজে যাবো। দারুণ লাগছে না? রেনবোটা চাইলে আমি পুরো ছুতে পারবো, এত সামনে এসছে রেনবোটা। কি ছিল কোথায় জানো? ওয়াটারফল দেখে আমরা আবার নিচের দিকে রওনা দিলাম। এই যে উল্টো হয়ে নামছি, এটার কারণটা কি? পায়ের আঙুলে লাগছে খুব, ওই জন্য উল্টো হয়ে এটা কোনো মানে হলো? এটারই মানে, এটাই মানে। মাসলটা একটু স্ট্রং হবে। আচ্ছা, তুমি যা করবে ওকে তাই করতে হবে। না এটা দিদি বলেছে। আমাদের ফলসটা তো ঘোরা হয়ে গেল, এবার আমরা ভাবছি যে এখানেই একটু লাঞ্চটা করে নেবো। তো লাঞ্চ আমরা
এইখানে করব। দেখি কি পাওয়া যায়, সেই বুঝে যা হয় একটা খেয়ে আমরা বেরিয়ে পড়বো। কি দিয়েছে খাবারে? এখানে ভাত দিয়েছে, ভাতের উপর ডাল দিয়েছে, ডালের সাইডে দিয়েছে চাটনি, আচার, পেঁয়াজ, সবজি, হ্যাঁ, আর এটা হচ্ছে চিকেনের প্রসাদ। এটা কোন মুরগির মাংস ভাই? লাঞ্চটা আমরা এখানেই করে নিলাম। খাওয়ার যে খুব একটা ভালো তাও বলবো না, ঠিক আছে, মোটামুটি চলনসই, খাওয়া যায়। কিন্তু এখানে মানে কেয়নঝড়ে একটা মেন প্রবলেম হলো এখানে কিন্তু সব জায়গায় খাওয়ার দোকান কিন্তু নেই। মোটামুটি এই চিপস, ক্যাডবেরি, কোল্ড ড্রিঙ্কস এই দোকান আছে, কিন্তু লাঞ্চ করার মতন খাবার, ভাত, রুটি এই সমস্ত খাবারের দোকান কিন্তু কেয়নঝড়ের প্রতিটা স্পটেই একটু অভাব আছে। সবুজে মোড়া পাহাড়ের বুক চিরে নেমে আসা খণ্ডধর জলপ্রপাতের সেই বিশালত্বকে পেছনে ফেলে আমরা অবশেষে ফিরতি পথ ধরলাম। পথ চললেও মনটা যেন বারবার ফিরে যাচ্ছিল সেই অবিরাম জলরাশির কাছে। নাগরিক ব্যস্ততায় হয়তো অনেক কিছুই ফিকে হয়ে আসবে, কিন্তু প্রকৃতির এই রুদ্রমধুর রূপ আর জলপ্রপাতের শীতল স্পর্শের স্মৃতি মনের ক্যানভাসে অমলিন হয়ে থেকে যাবে বহুদিন, বহু মাস কিংবা বহু বছর। যাই হোক, ফিরতি পথ ধরেছি মানে আমাদের এর পরের ডেস্টিনেশন হবে বাড়াঘাগড়া ওয়াটারফল। এই বাড়াঘাগড়া ওয়াটারফল এখান থেকে দূরত্ব প্রায় 51 কিলোমিটার, মানে আমাদের পান্থনিবাস থেকে মাত্র 2 কিলোমিটারের পথ। এইটা হলো বাড়াঘাগড়া ঢোকার এন্ট্রেন্সের গেট। তো এই গেট পেরিয়ে আমরা ভেতর দিকে যাব। এই রাস্তাটা কেয়নঝড়ের অন্যান্য রাস্তাগুলোর থেকে একটু সরু, বাট যেহেতু সরু হয়ে গেছে গাড়ি চালাতে কিন্তু আরো ভালো লাগছে। মনে হচ্ছে গাছগুলো মানে চারিপাশের জঙ্গলগুলো আরো গায়ের উপর উঠে আসছে, মানে বেশ ভালো লাগছে কিন্তু চালাতে। এখন সময় হয়েছে 4:10, আর এখনই মোটামুটি সূর্য প্রায় পশ্চিমের দিকে ঢলে পড়েছে। আর যেহেতু এখন শীতের বেলা, তাড়াতাড়ি সন্ধ্যাও হয়ে যাবে এখানে। আমরা ঢুকে গেছি বাড়াঘাগড়াতে। ওই গেট থেকে এত অবধি প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার রাস্তা কিন্তু আসতে হবে। আর এখানে কিন্তু কোনো টিকিটের ব্যাপার নেই, এখানে ফ্রি অফ কস্টেই আপনারা পুরো জায়গাটা ঘুরে দেখতে পারবেন। এইখানটা ফাঁকা আছে, এখানে পার্কিংটা করে দিই। বাড়াঘাগড়াতে ঢুকতেই এখানে একটা ছোট্ট মতন ব্রিজ করে দিয়েছে। এটা ওয়াটারফলেরই জলটা ছোট্ট একটা নালা হয়ে এখান দিয়ে পাস করছে। আমরা এখন এগিয়ে চলেছি ওয়াটারফলের দিকে, আর ঝর্ণার আওয়াজ কিন্তু এখান থেকেই পাওয়া যাচ্ছে। এই ঝর্ণাটা নাকি প্রায় 200 ফুট উঁচু। এই ঝর্ণা একটা 12 মাসি জলপ্রপাত, যার অর্থ হলো এখানে সারা বছরই জল থাকে। এই বাড়াঘাগড়া ওয়াটারফল মাচাকন্দনা নদী থেকে উৎপন্ন হয়েছে, যা বৈতরণী নদীর একটি উপনদী। ঝর্ণা দেখে এবার আমরা এই সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি বাড়াঘাগড়া ড্যাম এবং সেখান থেকে সানসেটটা দেখার জন্য। বাড়াঘাগড়া ড্যামের জলটা এই পাশ দিয়ে গিয়ে ওইখানে গিয়ে ঝর্ণা হয়ে নিচে নেমেছে। ড্যামের রাস্তা ছিল ওই দিকে, আমরা এখন ওদিক দিয়ে না উঠে বেশি অ্যাডভেঞ্চারের জন্য এই দিকের রাস্তা দিয়ে উঠছি। রাস্তাটা দেখো। অস্তরাগের এই পড়ন্ত বিকেল, আকাশের ক্যানভাসে কে যেন মেঘের তুলিতে আলতো করে আলপনা এঁকে দিয়ে গেছে। সামনে দিগন্ত জোড়া বিশাল এক জলরাশি, আর পাশে একগুচ্ছ প্রিয় বন্ধু। ওই দূরে নির্ফেরা পাখিদের কলতান জানান দিচ্ছে দিনের সমাপ্তি। আমাদের এই যান্ত্রিক আর একঘেয়ে জীবনের ধূসরতায় প্রকৃতির এই উষ্ণ পরশটুকুই কি রঙের ছোঁয়া দেওয়ার জন্য যথেষ্ট নয়? তোমরাই বলো না,
প্রকৃতির এই অফুরন্ত রঙের প্যালেট থেকে যদি খানিকটা রং আমি যদি চুরি করে নিই, তবে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? এই তো জীবন। প্রকৃতির এই ছোট্ট উপহারগুলোই আমাদের বেঁচে থাকার নতুন রসদ যোগায়। যাই হোক, এক বুক আনন্দ নিয়ে আমরা আমাদের পান্থনিবাসের দিকে ফিরতি পথ ধরলাম। চারপাশে এখন ঘন অন্ধকারে আচ্ছন্ন, আর রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা রহস্যময় জঙ্গল সেই পরিবেশকে যেন আরও গম্ভীর করে তুলেছে। নির্জন এই পথে চলতে চলতে মাঝে মধ্যে গায়ে কাটা দিচ্ছিল ঠিকই, কিন্তু মনের কোণে জমে থাকা সেই শিহরণ বা থ্রিলটুকুও কম উপভোগ্য ছিল না। আজকের দিনটা ছিল এক কথায় অসাধারণ। কেয়নঝড় আমাদের দিয়েছে অকৃত্রিম আনন্দ, কখনো করেছে বিস্মিত, আবার কখনো করে তুলেছে হতবাক। সব মিলিয়ে এক রোমাঞ্চকর অভিজ্ঞতায় পূর্ণ ছিল আমাদের আজকের সফর। তবে কেয়নঝড়ের ডালি তো আর একদিনে শেষ হবার নয়, তাই বাকি অভিজ্ঞতার কথা তোলা থাক আগামী পর্বের জন্য। ততক্ষণের জন্য আজকের গল্প এখানেই শেষ করলাম।